আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। অভিভাবকহীন হয়ে ইরান বুঝি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু জিওপলিটিক্সের ইতিহাসের সবচেয়ে বড় ব্লোব্যাক বা নিজের পাতা আত্মঘাতী ফাঁদে নিজেরাই আটকা পড়ার এমন নজিরবিহীন ঘটনা আর দ্বিতীয়টি নেই। আমেরিকার স্বনামধন্য এবং প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস আজ পেন্টাগন এবং মোসাদের এমন এক চরম ব্যর্থতা, হতাশা ও কান্নাকাটির খবর ফাঁস করেছে, যা পড়ার পর পুরো পশ্চিমা বিশ্বের কলিজা আক্ষরিক অর্থে শুকিয়ে গেছে। সিআইএ এবং মোসাদের শীর্ষ কর্মকর্তারা আজ অন্ধকার বাংকারে বসে আক্ষরিক অর্থে নিজেদের কপাল নিজেরা চাপড়াচ্ছেন, কারণ তারা আজ মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন যে আলী খামেনিকে হত্যা করে তারা আসলে কোনো শত্রুকে মারেননি, বরং তারা এমন এক ঘুমন্ত পারমাণবিক দানবকে সিংহাসনে বসিয়েছেন যাকে আটকানোর কোনো ফর্মুলা খোদ পেন্টাগনের সিলেবাসেই নেই। সিআইএ এবং মোসাদের এ চরম হতাশা ও কান্নাকাটির পর পুরো পশ্চিমা বিশ্ব আজ থর থর করে কাঁপছে। তবে প্রশ্ন হলো, বাবার নিষিদ্ধ করা পারমাণবিক অস্ত্রকে কেন রাতারাতি বৈধ করে চালু করার সিদ্ধান্ত নিলেন নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি? বাবার হত্যার ঠিক পর কিভাবে পুরো ইরানকে ভেতর থেকে বদলে দিলেন তিনি? এবং পেন্টাগনের ঘুম হারাম করে ইউএস ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আসলে কি হারির খবর পেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, পারমাণবিক বোমার বুতামে আঙুল রাখার ক্ষেত্রে কেন মিত্র চীন এবং রাশিয়ার কথাও শুনলেন না কট্টরপন্থী মোজতবা? তবে কি এবার মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে চলেছে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। দর্শক, আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের এই বিলিয়ন ডলারের গুপ্ত হত্যার পেছনের সাইকোলজিক্যাল সমীকরণটি ডিকোড করেন, তবে বুঝতে পারবেন আমেরিকা আজ কতটা অসহায়। আলী খামেনির দীর্ঘ শাসনামলে একটি অত্যন্ত কড়া ধর্মীয় ফতোয়া জারি করা হয়েছিল। তিনি বারবার বলেছিলেন যে পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করা ইসলামে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। তিনি পারমাণবিক বোমা চালাননি, তিনি চেয়েছিলেন শুধু পারমাণবিক প্রযুক্তি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চরম দম্ভ এবং মোসাদ খামেনির এই ধর্মীয় সংযমকে দুর্বলতা ভেবে চরম ভুল করে বসে। তারা আলী খামেনিকে হত্যা করে, আর আজ পশ্চিমা কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসের কাছে মাথা নিচু করে আফসোস করছেন। তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই গুপ্ত হত্যার মাধ্যমে তারা মূলত ইরানের সব ধরনের সংযমের শেকল চিরতরে ছিঁড়ে দিয়েছেন। তারা এমন একজনকে হত্যা করেছেন যিনি নিজেই এতকাল ইরানের পারমাণবিক বোমা তৈরিকে একক শক্তিতে আটকে রেখেছিলেন। খামেনিকে সরিয়ে দিয়ে ট্রাম্প আসলে ইসরায়েলের কফিনে প্রথম পেরেকটি নিজের হাতেই ঠুকে দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস তাদের এক্সক্লুসিভ রিপোর্টে ইউএস ইন্টেলিজেন্স বা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর যে হারির খবর ফাঁস করেছে তা ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। মার্কিন গোয়েন্দারা অত্যন্ত নিশ্চিত এবং কনফার্মড ডেটা দিয়ে হোয়াইট হাউসকে জানিয়েছেন যে নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি তার বাবার চেয়ে সম্পূর্ণ আলাদা এক চরিত্র। তিনি চরম হার্ডলাইনার বা কট্টরপন্থী। বাবার হত্যার পরপরই মোজতবা খামেনি অত্যন্ত শীতল এবং ইস্পাত কঠিন কৌশলে পুরো ইরানকে ভেতর থেকে বদলে দিয়েছেন। তিনি সামরিক এবং রাজনৈতিক ব্যবস্থার সমস্ত বিভেদ মুছে দিয়ে পুরো দেশকে একটিমাত্র লক্ষ্যের উপর দাঁড় করিয়েছেন, আর তা হল যে কোনো মূল্যে পশ্চিমা বিশ্বের উপর চরম প্রতিশোধ নেওয়া। মার্কিন ইন্টেলিজেন্স অত্যন্ত ভীতির সাথে রিপোর্ট করেছে যে বাবার নিষিদ্ধ করা সেই ফতোয়াকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে মোজতবা খামেনি এখন উন্নত পারমাণবিক অস্ত্র তৈরিতে আক্ষরিক অর্থে মরিয়া হয়ে উঠেছেন। তার চোখে আমেরিকার সাথে কোনো চুক্তি, কোনো আলোচনা বা কোনো ফতোয়া আর কাজ করবে না। তার একমাত্র লক্ষ্য হল পারমাণবিক বোমার সেই চূড়ান্ত বোতামটি নিজের হাতে নেওয়া। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তন করে তিনি ইরানকে দুর্বল করবেন, কিন্তু তার এই বোকামির খেসারত হিসেবে তিনি আজ এমন এক শাসককে পেয়েছেন যার কাছে আমেরিকার ট্রিলিয়ন ডলারের হুমকির কানা কড়িও মূল্য নেই। তবে এ রুদ্ধশ্বাস জিওপলিটিক্যাল থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটি লুকিয়ে আছে মোজতবা খামেনির এক অভাবনীয় এবং দানবীয় জিদের মধ্যে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ইরান তো আন্তর্জাতিক চাপে আছে,
তাহলে মিত্র দেশগুলোর কথা শুনে কেন তারা পারমাণবিক বোমা তৈরি থেকে পিছিয়ে আসছে না? দর্শক, মোজতবা খামেনি এতটাই হার্ডলাইনার যে তিনি পারমাণবিক বোমার বোতামে আঙুল রাখার ক্ষেত্রে তার সবচেয়ে বিশ্বস্ত মিত্র চীন এবং রাশিয়ার কথাও শুনছেন না। মস্কো এবং বেজিং থেকে বারবার অনুরোধ করা হয়েছিল যেন ইরান এই মুহূর্তে পারমাণবিক বোমার দিকে না হাঁটে, কারণ এটি পুরো মধ্যপ্রাচ্যকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে। কিন্তু মোজতবা খামেনি পুতিন এবং শি জিনপিংয়ের সেই অনুরোধ আক্ষরিক অর্থেই প্রত্যাখ্যান করেছেন, কারণ মোজতবা ইতিহাসের সবচেয়ে বড় এবং রুট সত্যটি খুব ভালো করেই জানেন। তিনি জানেন যে ইরাকের সাদ্দাম হোসেন বা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির হাতে কোনো পারমাণবিক বোমা ছিল না বলেই আমেরিকা অত্যন্ত সহজেই তাদের ধ্বংস করে তাদের দেশকে শ্মশানে পরিণত করতে পেরেছিল। মোজতবা খুব ভালো করে বুঝতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্পের মতো আগ্রাসী নেতার হাত থেকে নিজের দেশের অস্তিত্ব বাঁচাতে এবং বাবার রক্তের বদলা নিতে উন্নত পারমাণবিক বোমাই হল তার একমাত্র গ্যারান্টি বা মাস্টার স্ট্রোক। মোজতবা খামেনি বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে পারমাণবিক বোমা ছাড়া মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর ইঁদুর বিড়াল খেলায় টিকে থাকা অসম্ভব। ইসরায়েল নামক রাষ্ট্রটিকে যদি মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলতে হয়, তবে তার জন্য প্রয়োজন এমন এক অস্ত্র যার নাম শুনলে পেন্টাগনের জেনারেলরা বাংকারে লুকাতে বাধ্য হয়। আর ঠিক এ কারণেই চীন বা রাশিয়ার কোনো কূটনৈতিক বাধাই আজ মোজতবাকে তার পারমাণবিক দৌড় বা নিউক্লিয়ার স্প্রিন্ট থেকেও এক চুলো সরাতে পারছে না। দর্শক, আধুনিক জিওপলিটিক্সের ইতিহাসে আজ এক ভয়ঙ্কর মোড় পরিবর্তন এলো। ডোনাল্ড ট্রাম্পের এই $1 বিলিয়ন গুপ্ত হত্যা আজ আমেরিকার সামরিক ইতিহাসের সবচেয়ে বড় বুমেরাং বা আত্মঘাতী ফাঁদে পরিণত হয়েছে। যে মোসাদ একদিন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো, আজ তারাই প্রাণ ভয়ে বাংকারে লুকাচ্ছে, কারণ তারা জানে যে মোজতবার এই নিউক্লিয়ার হুঙ্কার থামানোর কোনো কূটনৈতিক বা সামরিক উপায় তাদের হাতে আর অবশিষ্ট নেই। ইসরায়েল আজ এমন এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যেখানে তাদের ধ্বংস অনিবার্য। ডোনাল্ড ট্রাম্প নিজের হাতে যে পারমাণবিক দানবকে জাগিয়ে তুলেছেন, সেই দানবের আগুনেই আজ পুরো পশ্চিমা সাম্রাজ্যবাদ পুড়ে ছাই হতে চলেছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: আলী খামেনিকে হত্যার এই চরম বোকামি কি প্রমাণ করে না যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে? মোজতবা খামেনির এই কট্টরপন্থী পারমাণবিক উত্থান এবং চীন রাশিয়ার কথাও না শোনার এই অটল সংকল্পের পর ডোনাল্ড ট্রাম্পের কি আদৌ আর কোনো ক্ষমতা আছে ইরানকে আটকানোর? তবে কি এবার মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েলের নাম চিরতরে মুছে যাওয়ার ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং আমেরিকার এই চরম বোকামির কথা বিশ্বকে জানিয়ে দিতে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে অঘোষিতভাবে যুদ্ধবিরতি চললেও ইরান বলছে হরমুজ প্রণালীতে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তার মানে হরমুজ প্রণালী যে বন্ধ আছে বন্ধই থাকবে, আমেরিকার জন্য খুলবে না এবং ইরানের মতো করে চলতে হবে, এর বাইরে কোনো কথা নেই। অর্থাৎ হরমুজ প্রণালী যুদ্ধের আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আর যাবে না। এপাশে বিভিন্নভাবে আমেরিকার পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে আমেরিকা ইরানের সাথে যুদ্ধবিরতি শান্তি আলোচনা চালাচ্ছে, ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে এই ধরনের কোনো উদ্যোগের সাথে ইরান নেই। শুধু তাই না, ইরান বলেছে যে নতুন কোন রকমের যদি হামলা হয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। এদিকে মার্কিন প্রশাসন, বিশেষ করে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় পেন্টাগন, ইরানের সাথে যুদ্ধে হতাহত মার্কিন সেনাদের কথা যা বলছিল আজকে তার চেয়ে অনেক বেশি বলতে বাধ্য হয়েছে। সিএনএন এই খবর দিচ্ছে নতুন আহত সেনার সংখ্যা বলছে 624 জন। এর আগে 400 সামথিং দেখানো হচ্ছিল, আজকে হঠাৎ করে 624 বেড়ে গেছে। সিএনএন প্রশ্ন তুলেছে হঠাৎ করে কিভাবে বাড়লো এবং এখনো প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা
গোপন করা হচ্ছে কিনা সেই সন্দেহ কিন্তু জোরালো। এপাশে তুরস্কের জন্য একটা বিপর্যয়ের দিন ছিল গতকাল। সৌদি আরব থেকে তুর্কি নির্মিত বাইরাক্তার আকিনচি ড্রোন ইয়েমেনে গোয়েন্দা বৃত্তির জন্য পাঠানো হয়েছিল। ইয়েমেনিরা একেবারে সাধারণভাবে সেই ড্রোন ভূপাতিত করেছে, যে ড্রোনের দাম 25 থেকে 30 মিলিয়ন ডলার, অনেক অনেক টাকা দাম। এরপরে আরো দুটি ঘটনা আছে, দুটি জাহাজ ডুবির ঘটনা আছে তুরস্কের। গতকাল তুরস্ক একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে। এবার সে কাস্পিয়ান সাগরে ইরানের যে বাণিজ্যিক জাহাজে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে তো কড়া প্রতিবাদ জানানো হয়েছেই। কাস্পিয়ান সাগর তীরবর্তী তুর্কমেনিস্তান, তাদের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, কাস্পিয়ান সাগর শান্তি, সম্প্রীতি আর ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশের এই সাগর, এখানে এই ধরনের হামলা গ্রহণযোগ্য না। তো সুপ্রিয় দর্শক, এই যে বেশ কয়েকটি বিষয় বললাম, এই বিষয়গুলো নিয়ে ছোট ছোট করে আলোচনা করব। আপনারা আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম বলি, ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে বিভিন্ন সূত্র থেকে বা আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন কায়দায় ইনিয়ে বিনিয়ে যে দাবি করা হচ্ছে যে ইরানের সাথে আমেরিকার শান্তি আলোচনা চলছে, যুদ্ধবিরতির আলোচনা চলছে, প্রকৃতপক্ষে এই ধরনের কোনো আলোচনায় ইরান যুক্ত হয়নি, ইরান নেই, ইরান এই ধরনের কোনো আলোচনা করছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ইরান সরকারের পক্ষ থেকে একেবারে পরিষ্কার করে বলা হলো যে এই ধরনের আলোচনায় নেই। যুদ্ধ অঘোষিতভাবে আমেরিকা বন্ধ করেছে। ইরান বলছে যে তারা যুদ্ধ শুরু করেছে, কিন্তু যুদ্ধ এখানেই শেষ না। যুদ্ধ কবে, কখন, কিভাবে শেষ হবে সেটা সিদ্ধান্ত নেবে ইরান। অর্থাৎ ইরান তার মতো করে একটা পর্যায়ে গিয়ে শেষ করবে যুদ্ধ। কারণ ইরানের মনে অনেক দুঃখ, ব্যথা, বেদনা, ক্ষোভ, অনেক কিছু আছে। ইরান অনেক কিছু হারিয়েছে, তাদের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বহু বেসামরিক নাগরিককে হারিয়েছে, যাদের কোনো অপরাধ ছিল না এই যুদ্ধের ব্যাপারে। অতএব ইরান কবে, কখন, কিভাবে প্রতিশোধ নেবে আর কবে, কখন, কিভাবে যুদ্ধ শেষ করবে সেই সিদ্ধান্ত ইরানের পক্ষ থেকে আসবে। ইরান আরো বলেছে যে যখনই তেলের দাম বেড়ে যায় তখনই ডোনাল্ড ট্রাম্প তাদের আলোচনায় বসার ব্যবস্থা করে। আমরা তার এই চালাকি, তার এই কৌশল আমরা বুঝি, এই সমস্ত আলোচনা এখন আর হবে না। পাশাপাশি ইরানের সামরিক বাহিনী একদম সুস্পষ্ট করে বলেছে যে আমেরিকা যুদ্ধ বন্ধ করেছে, ফাইন, কিন্তু নতুন করে যদি ইরানের উপরে হামলা চালায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ, এবং ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। এই কথা কেন বলছে ইরানের পক্ষ থেকে? এই কথা ইরানের পক্ষ থেকে সামরিক বাহিনী বলছে এই কারণে যে বিভিন্ন জায়গায় খবর আসছে, এমনকি ইসরায়েলের গণমাধ্যমে, যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামীকাল মঙ্গলবার 28 জুলাই আমেরিকা সফরে যাবেন এবং আমেরিকায় যাওয়ার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করবেন। সেই মিটিংয়ে হয়তো এমন সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে যে আমেরিকা, ইসরায়েল দুই দেশ মিলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে, এবং ওই যে বড় হামলা চালাবে বলে আমেরিকা প্রস্তুতি নিয়েছে, সেই হামলার কথা বলা হচ্ছে যে হামলা আবার হতেও পারে ইরানের বিরুদ্ধে। এই জায়গায় ইরানের সামরিক বাহিনী পরিষ্কার করে বলেছে যে আমেরিকা যদি নতুন করে ইরানের বিরুদ্ধে কোন রকমের হামলা চালায় তাহলে তার পরিণত হবে ভয়াবহ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকার হাতে অস্ত্র ব্যাপকভাবে কমে গেছে, ক্ষেপণাস্ত্র কমে গেছে বলে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, রিপোর্ট বেরিয়েছে, এগুলো ঠিক না, ভুল। আমাদের হাতে প্রচুর পরিমাণে এবং যথেষ্ট পরিমাণে অস্ত্র, সমস্ত সবকিছু আছে। তিনি এইরকম দাবি করেছেন যে আমেরিকার হাতে যে পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র আছে পৃথিবীর কোনো দেশের কাছে তা নেই। অথচ খুবই বাস্তব কথা হচ্ছে যে ভারত মহাসাগর থেকে মার্কিন যুদ্ধ জাহাজ ক্ষেপণাস্ত্র ছুটতে পারছে না, তাদের হাতে ক্ষেপণাস্ত্র নেই। শুধু তাই না,
কুয়েতের আকাশে ইরানের ড্রোন দীর্ঘক্ষণ উড়াউড়ি করেছে, সেই ড্রোনকে ভূপাতিত করতে পারেনি, ক্ষেপণাস্ত্র নেই। আরো একটা প্রমাণ, পারস্য উপসাগরের মার্কিন জাহাজের উপর দিয়ে ধারে কাছ দিয়ে ইরান ফ্যান্টম বিমান দিয়ে টহল দিয়েছে পারস্য উপসাগরে। সেই বিমানের দিকে আমেরিকা কোনো গুলি ছোড়েনি, কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি, অথচ কথাটা কিন্তু অন্যরকম ছিল। এবং অনেক জায়গায় রিপোর্ট বেরিয়েছে যে কাতারের আল উদেইদ ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা ঘাঁটি খালি করে দিয়েছে, এখান থেকে বিমান এবং সেনাদেরকে সরিয়ে এনেছে আমেরিকা। শুধু তাই না, জর্ডানের কয়েকটা ঘাঁটি এরকম ভাবে খালি করেছে বলে রিপোর্ট বেরিয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বলতেই পারেন, কারণ তিনি যেহেতু কমান্ডার ইন চিফ, তার দেশের ভাবমর্যাদা এবং সামরিক অবস্থান ধরে রাখার জন্য তিনি তো কত কথাই বলবেন। কিন্তু সিএনএন বলছে ভিন্ন রিপোর্ট। আজকেই এখনই সিএনএন এর ওয়েবসাইটের লিড নিউজ হচ্ছে যে ট্রাম্প মুখে এই সমস্ত কথা বলছেন ঠিকই, কিন্তু তিনি যে কাজ করতে যাচ্ছেন সেই জায়গায়, অর্থাৎ প্রতিটি বাঁকে বাঁকে তার জন্য বিপদ আসছে। যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার কোনো কৌশল তার কাছে নেই। এটা আমার কথা না, এটা মার্কিন গণমাধ্যমের কথা। আর এই যে ক্ষেপণাস্ত্র কমে গেছে, অস্ত্র কমে গেছে, এটা আমি বলছি না, মার্কিন গণমাধ্যমে সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, এই সমস্ত বড় বড় বিখ্যাত পত্রিকা তারাই বলেছে। অতএব ডোনাল্ড ট্রাম্পের হাতে বা আমেরিকার হাতে কতটুকু অস্ত্র আছে আর কতটুকু নেই তাদের গণমাধ্যমের খুব ভালো করে জানার কথা। তাদের গণমাধ্যমে এই যুদ্ধের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলেছে তার অনেক কিছু তো ঠিক। যেমন এই যে হতাহতের কথা, মার্কিন গণমাধ্যমে বহুদিন ধরে সন্দেহ প্রকাশ করে আসছে। তারা বলছে যে পেন্টাগন বা যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ যে বলছে এতজন সেনা নিহত হয়েছে আর এতজন আহত হয়েছে, কিন্তু প্রকৃত সংখ্যা, হতাহতের সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি। এখন আজকে যে তারা নতুন করে আপডেট করলো হতাহতের সংখ্যা, তাতে বলেছে নিহত 18 জন আর আহত 624 জন। কিন্তু সিএনএন এখানে বলছে যে এই সন্দেহ ব্যাপক জোরালো, যে এই সংখ্যা আরো বেশি হবে প্রকৃত সংখ্যা। এখন এখানে আমি আর একটা প্রশ্ন তুলে দিই, যখন 624 জন আহত, তখন মাত্র কি 18 জন নিহত হয়? বহু গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে আমেরিকার এই হতাহত অর্থাৎ নিহত এবং আহত মার্কিন সেনা সংখ্যা কমিয়ে বলছে। এই ব্যাপারে তারা সন্দেহ প্রকাশ করেছে এবং তাদের সন্দেহ তো অমূলক নয় যে আজকে হঠাৎ করে এতজন বেড়ে গেল কি করে আহত সেনার সংখ্যা। অনেক তথ্য আছে যে তথ্য আসলে আমেরিকা গোপন করছে। তাদের পরিস্থিতি আসলে যথেষ্ট নাজুক। এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকায় যাওয়ার পরে যদি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা এবং বড় যুদ্ধ শুরু করার চিন্তা করতেই পারে, এবং এমন আশঙ্কা কিন্তু কম না। যদি করে তাহলে পরিস্থিতি আসলে খারাপ হবে। এবং আমি সবসময় বলছি, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি আমেরিকার, তাতে সম্ভবত তাদের আর এই সমস্ত ঘাঁটিতে টিকে থাকার অবস্থা নেই। এরপরেও যদি তারা নতুন করে যুদ্ধ শুরু করে, তাহলে যথেষ্ট আশঙ্কা আছে আমেরিকার ঘাঁটিগুলোর আরো খারাপ অবস্থা এবং একদম মানে পতন বলতে যা বোঝায় তাই হওয়ার আশঙ্কা আছে। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ আসে। ইরান আরেকটি ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীতে ইরানের যে অবস্থান ছিল তাই আছে, এতে পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ইরান বলেছে কি, যে হরমুজ প্রণালী আমাদের, এটা আমরা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবো, টোল নেব কি নেব না সেটা আমরা সিদ্ধান্ত নেব, কোন পথে জাহাজ চলাচল করবে সেটা আমরা ঠিক করে দেবো, এর বাইরে কোনো কথা হবে না, এখানে কর্তৃত্ব নেতৃত্ব আমাদের হাতে থাকবে। এই জায়গা থেকে ইরান সরেনি, বলছে যে আমাদের অবস্থান ঠিক আছে। এবং হরমুজ প্রণালী একেবারে নির্দ্বিধায় সবাই যাতায়াত করতে পারবে, গড়ের মাঠ ওপেন টু অল, নো, এরকম থাকবে না। বলেছে যে যুদ্ধের আগে হরমুজ প্রণালী যেমন ছিল তেমন আর কখনো কোনোদিন হবে না। এবং এখানে কার জাহাজ যাবে, কোন জাহাজ কত টোলে যাবে, কোন পথে যাবে, সমস্ত সবকিছু ইরান নির্ধারণ করবে বলছে। সাম্প্রতিক দিনের যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু বেসিক্যালি হরমুজকে কেন্দ্র করে। হরমুজ প্রণালী দিয়ে ইরান বলেছে যে এই রুটে জাহাজ চলাচল করবে, আর আমেরিকা বলছে যে না, এই আর একটা ওমান উপকূলের দিক দিয়ে একটা রুট, বলছে যে এই রুটেও জাহাজ চলাচল করবে। সেখানে মাইন পেতে রেখেছে ইরান।
গেলে জাহাজ গেলে কোনোটা বাহিনী বিস্ফোরণ হচ্ছে, আর কোনোটার উপর ইরান হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা। আমেরিকা সে সমস্ত জাহাজের নিরাপত্তা দিতে পারছে না। ফলে হরমুজ প্রণালী কোনো মতেই সিকিউর না। এখন ইরানের কথা মতো চললে সিকিউর, না চললে সিকিউর না। ইরান যে পথে চলতে বলছে জাহাজগুলোকে, সেই পথে গেলেই শুধুমাত্র জাহাজ নিরাপদে যাওয়া আসা করতে হচ্ছে, এছাড়া না। অতএব হরমুজ প্রণালী এলাকায় ইরানের কর্তৃত্ব এই মুহূর্তে চ্যালেঞ্জ করে আমেরিকা যে নতুন কিছু একটা করবে, এখনো পর্যন্ত এরকম অবস্থা হয়নি। এরকম অবস্থা হবে কিনা সেটাও একটা প্রশ্ন। এর মধ্যে হরমুজ প্রণালীতে গতকাল তুরস্কের একটি তেলবাহী জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস হয়েছে। এপাশে সৌদি আরবের কাছে তুরস্ক বাইরাক্তার আকিঞ্চি নামে খুব দামি মূল্যবান ড্রোন বিক্রি করেছিল। সেই ড্রোন ইয়েমেনের আকাশে গোয়েন্দা বৃত্তি করতে গেছে আল জাওয়াব প্রদেশে। সেখানে ইয়েমেনের হুতি যোদ্ধারা বা সেনারা তারা খুব সাধারণভাবে সেই ড্রোনকে ভূপাতিত করেছে। এই ড্রোনটার দাম হলো 25 থেকে 30 মিলিয়ন ডলার, তার মানে 2.5 কোটি থেকে 3 কোটি ডলার, অনেক টাকা দাম এবং বেশ বড়। 1500 কেজি বিস্ফোরক বহন করতে পারে এই ড্রোন। 1500 কেজি মানে 1.5 টন, 37.5 মন। আর 24 থেকে 30 ঘন্টা এক টান আকাশে উঠতে পারে, 40,000 ফুট উচ্চতা, অনেক উপর দিয়ে এই ড্রোন উড়তে পারে। খুব আকারে বড় ড্রোন। সেই ড্রোন ভূপাতিত করেছে। তুরস্কের জন্য এটা একটা সেটব্যাক, একটা দুঃস্বপ্নের দিন, খারাপ সময়। আর একটা ঘটনা ঘটেছে কৃষ্ণ সাগরে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ গিনি বিসাউয়ের পতাকা বহন করছিল, হয়তো কোনো পণ্য নিয়ে ওই জাহাজটা যাচ্ছিল কৃষ্ণ সাগর দিয়ে। বলা হচ্ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই জাহাজ ডুবে গেছে এবং বেশ কয়েকজন নাবিক হতাহত হয়েছে। রাশিয়া বলছে যে আমাদের ক্ষেপণাস্ত্রে এই ধরনের ঘটনা ঘটেনি, বাট কৃষ্ণ সাগরে তুরস্কের একটা জাহাজ ডুবে গেছে, এটা বাস্তব কথা। তার মানে গতকাল তুরস্কের জন্য ভারী খারাপ সময় গেছে। হরমুজ প্রণালীতে জাহাজ বিধ্বস্ত, কৃষ্ণ সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ ডুবে গেছে, আর ইয়েমেনের আকাশ থেকে তুর্কি নির্মিত সৌদি আরবের মালিকানাধীন ড্রোন বিধ্বস্ত। তুরস্কের জন্য কোনো খবরই ভালো ছিল না। আরেকটি বিষয়, ছোট্ট বিষয় আমি একটু কথা বলে শেষ করি। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ওরফে জুলানি, তিনি বলেছেন ইসরায়েলের সাথে একটা নিরাপত্তা চুক্তি করার ব্যাপারে কাজ চলছে এবং একটা পূর্ণাঙ্গ চুক্তি হবে তাদের সাথে, যাতে সিরিয়া নিরাপদ থাকে। ভাবতে পারেন খবরটা কি? ইসরায়েলের সাথে সিরিয়া নিরাপত্তা চুক্তি করে সিরিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। অথচ আরব বিশ্বে একমাত্র দেশ ছিল সিরিয়া যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তার সাথে কোনো রকমের সম্পর্ক রাখার ব্যাপারে সবচেয়ে সিরিয়াস ছিল। রাখতে চাইতো না, রাখেনি। বাশার আসাদ অথবা তার বাবা হাফেজ আল আসাদ কেউই ইসরায়েলের সাথে সম্পর্ক করেনি। আর তুর্কি সমর্থিত ইসলামপন্থী সরকার ক্ষমতা এসে ইসরায়েলের সাথে এখন পূর্ণাঙ্গ সামরিক এবং নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে। বুঝতেই পারেন পরিস্থিতি কোথায়, কতটা দৈন্য দশা হলে এইগুলো করে। এবং তুর্কি সমর্থিত সিরিয়ার সরকার কিন্তু তুরস্ক রাত দিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে বলে ঘোষণা দেয়। আর তার প্রিয় ভাজন যে তুরস্ক এই আহমেদ আল সারাকে সিরিয়ার ক্ষমতায় বসিয়েছে, তার প্রিয় ভাজন প্রেসিডেন্ট আহমেদ আল সারা ইসরায়েলের সাথে চুক্তি করতে যাচ্ছে। পরিস্থিতি এই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আসলে সিএনএন যে খবর দিচ্ছে হঠাৎ করেই আমেরিকার প্রতিরক্ষা দপ্তর বা যুদ্ধ মন্ত্রণালয় পেন্টাগন তারা বলল যে 624 জন আহত হয়েছে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে, হঠাৎ করে বেড়ে গেল। তারপরেও তারা বলছে যে মার্কিন সেনাদের নিহত হয়েছে এবং আহত হয়েছে এই সংখ্যা এখনো কমিয়ে দেখা হচ্ছে বলে যথেষ্ট সন্দেহ আছে। আপনাদের কি মনে হয়? আপনারাও কি সন্দেহ করেন যে আসলে আমেরিকা কমিয়ে বলছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক,
এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।